আপেল যে ব্র্যান্ড একটা ব্রিলিয়ান্ট লিডার হয়ে গেছে, তাহলে এটা কি সম্ভব যে স্টিভ জবস তার জীবনের 50 বছরে যা শিখিয়েছেন আপনি কি মাত্র 15 মিনিটে তা শিখতে পারবেন? আচ্ছা, উত্তর হলো হ্যাঁ। এটা ঘটতে পারে। স্টিভ জবস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বক্তৃতা দিয়েছিলেন এবং সেখানে তিনি 15 মিনিটের মধ্যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো বলেছিলেন। স্টিভ জবস আপেলের ফাউন্ডার স্ট্যানফোর্ডে একটি বক্তৃতা দিয়েছিলেন। যদি বাকিরা এটি না দেখে থাকেন, তাহলে আমি দৃঢ়ভাবে সুপারিশ করছি যে আপনি একবার গিয়ে এটি দেখুন। তাই সে বক্তৃতায় তিনি অনেক কিছু বলেছিলেন এবং সবগুলোই ছিল অসাধারণ। তাহলে সব কথাই স্টিভ জবসের, আমি কেবল সেগুলোর কণ্ঠ দিচ্ছি এবং বাংলাতে খুব সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে এমন কেউ না থাকে যে পৃথিবীর সেরাটা জানেন না। যদি ভাষার সমস্যার কারণ আপনি বক্তৃতা শুনতে না পান, তাহলে আপনার মনকে সমস্ত উদ্বেগ এবং বহিরাগত চিন্তা ভাবনা থেকে মুক্ত করুন। আজ আপনি এমন কিছু শুনতে চলেছেন যা আপনার জীবনে এক বিস্ফোরক পরিবর্তন আনবে। এই বক্তৃতাটি শোনার পর আপনি অনুপ্রাণিত হবেন। তাই দেরি না করে শুরু করা যাক। আজই বিশ্বের সেরাদের ধন্যবাদ। একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আপনাদের সকলের সাথে থাকতে পারা আমার জন্য সম্মানের। আমি আপনাদের সত্যিটা বলতে চাই, আমি কখনো কলেজ থেকে স্নাতক হইনি, আর আজই প্রথমবারের মতো আমি কলেজের স্নাতক অনুষ্ঠানের এত কাছে এসেছি। আমি তোমাকে আমার জীবনের 3টি গল্প বলবো, খুব বেশি নয়, কেবল 3টি গল্প। প্রথম গল্পটি বিন্দুগুলিকে সংযুক্ত করার বিষয়ে। রিড কলেজে ভর্তি হওয়ার পর আমি 6 মাস কাটিয়েছি, আর আমি আমার পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপর 18 মাস ধরে সেখানেই যাচ্ছি। তাই এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে আমি কেন কলেজ ছেড়ে দিলাম? আচ্ছা, এটা সব আমার জন্মের আগেই শুরু হয়েছিল। আমার মা একজন অল্পবয়সী অবিবাহিত মহিলা ছিলেন। সে একজন স্নাতকোত্তর ছাত্রী ছিল এবং সে চেয়েছিল কেউ আমাকে দত্তক নিক। কিন্তু একই সাথে সে এটাও চেয়েছিল যে আমাকে দত্তক নেবে সে যেন অবশ্যই একজন কলেজ স্নাতক ছিল। তাই সব কিছু ইতিমধ্যেই ঠিক করা ছিল। একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নিতে যাচ্ছিলেন। কিন্তু আমি এই পৃথিবীতে আসার সাথে সাথে শেষ মুহূর্তে সে হঠাৎ তার মন পরিবর্তন করে বলল যে সে একটি মেয়ে চায়। তাই মধ্যরাতে আমার বাবা মা, যা অপেক্ষমান তালিকায় ছিলেন, তাদের ফোন করে জানানো হয়েছিল যে আমাদের একটি ছেলে সন্তান হচ্ছে। তুমি কি তাকে দত্তক নিতে চাও? এবং তারা তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল। কিন্তু পরে আমার জন্মদাত্রী মা জানতে পারলেন যে আমাকে দত্তক নেওয়া ব্যক্তি কলেজ স্নাতক ছিলেন না এবং বাবা, তাই সে এখনও উচ্চ মাধ্যমিক পাশ করেনি এবং সেই কারণে সে চূড়ান্ত দত্তক পত্রে স্বাক্ষর করতে অস্বীকৃত জানিয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই পরে আমার বাবা মা আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা অবশ্যই তাকে কলেজে পাঠাবেন এবং এই কারণে তার মা রাজি হন এবং তারপর আমাকে দত্তক নেওয়া হয় এবং এভাবেই আমার জীবন শুরু হয়েছিল এবং আমি 17 বছর বয়সে কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমি দুর্ঘটনাক্রমে স্ট্যানফোর্ডের মতো একটি ব্যয়বহুল কলেজ বেছে নিলাম। আমার কর্মজীবী বাবা মায়ের পুরো সঞ্চয় আমার পড়াশোনার পেছনে ব্যয় হয়ে গেল এবং 6 মাস পর আমি আমার পড়াশোনার কোনো মূল্য দেখতে পেলাম না এবং জীবনে আমি কি করতে চাই তা আমার কোনো ধারণা ছিল না। আমার জীবনে কলেজ কিভাবে কিছু একটা করতে সাহায্য করবে তা আমার কোনো ধারণা ছিল না এবং আমি এখানে এসেছি আমার বাবা মায়ের জীবনের সঞ্চয় আমার পড়াশোনার জন্য ব্যয় করেছি, আর সেই কারণেই আমি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং ভেবেছিলাম যা কিছু হবে তা ভালোর জন্যই হবে। সেই সময় আমার কাছে এই জিনিসটা ভয়ঙ্কর মনে হয়েছিল, কিন্তু আজ যখন আমি পিছনে ফিরে তাকাই তখন আমার মনে হয় এটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি তোমাকে বলবো
কিভাবে কলেজ ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি এমন ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছিলাম যেগুলো আমার আগ্রহের ছিল না, এবং আমি কেবল সেই সব ক্লাসই নিতাম যেগুলো আমার আগ্রহের ছিল। আর এটা সহজ ছিল না, কারণ আমার টাকার জন্য কোনো ঘর ছিল না। তাই আমি বন্ধুদের ঘরে মেঝেতে ঘুমাতাম। কোকের বোতল ফেরত দিয়ে যে টাকাটা আয় করতাম তা দিয়েই খেয়ে ফেলতাম। সপ্তাহে একবার পেট ভরে খাবার খেতে পারার জন্য প্রতি রবিবার 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। আর আমার খুব ভালো লেগেছে। এবার আমি তোমাকে বলি কেন কলেজ ছেড়ে দেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। সেই সময় রিড কলেজ ছিল দেশের ক্যালিগ্রাফি শেখানোর জন্য সেরা জায়গা। কলেজ ক্যাম্পাসের প্রতিটি স্তরের পোস্টার সুন্দরভাবে হাতে ক্যালিগ্রাফি করা ছিল। যেহেতু আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম, আমার নিয়মিত ক্লাস নেওয়ার দরকার ছিল না। তাই আমি সান সেরি টাইপোফেসের জন্য সেরি সম্পর্কে শিখলাম। অক্ষরের মধ্যে ব্যবধান কিভাবে পরিবর্তন করা যায় এবং কি কি ভালো টাইপোগ্রাফি ভালো করে তুলে, সব কিছু এত সুন্দর, এত ঐতিহাসিক, এত শৈল্পিক ছিল যে বিজ্ঞানের দ্বারা তা ধরা সম্ভব ছিল না, এবং আমার কাছে সব কিছুই আকর্ষণীয় মনে হয়েছে। তখন আমার ধারণা ছিল না যে আমি জীবনে কখনো এই জিনিসগুলি ব্যবহার করব, কিন্তু যখন 10 বছর পর আমরা যখন প্রথম মেকিনতুশ কম্পিউটার তৈরি করেছিলাম, তখন আমি এটি ম্যাক দিয়ে ডিজাইন করেছিলাম, এবং এটি বিশ্বের প্রথম কম্পিউটার হয়ে ওঠে যেখানে সুন্দর টাইপোগ্রাফি ছিল। যদি আমি কলেজে শুধু ক্যালিগ্রাফি না শিখতাম, তাহলে ম্যাকের কখনোই একদিকে টাইপফেস বা আনুপাতিক ব্যবধানযুক্ত ফন্ট থাকতো না। এবং যেহেতু উইন্ডোজ ম্যাককে কপি করেছে, তাই বিশ্বের কেউ তা করতো না। ব্যক্তিগত কম্পিউটার এইসব কিছুই থাকে না। অবশ্যই যখন আমি কলেজে ছিলাম, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা বিন্দুগুলিকে সংযুক্ত করা অসম্ভব ছিল। কিন্তু 10 বছর পর যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন সব কিছু আমার স্পষ্ট মনে হয়। আপনি কেবল পিছনে ফিরে তাকালেই বিন্দুগুলিকে সংযুক্ত করতে পারেন, তাই আপনাকে এটি বিশ্বাস করতে হবে। এখন যা কিছু ঘটেছে তা কোনো না কোনোভাবে তোমার ভবিষ্যতের সাথে যুক্ত হবে। তোমাকে কারো না কারোর উপর বিশ্বাস রাখতেই হবে। তোমাকে কিছু একটাতে, তোমার ভাগ্যে, তোমার জীবনে, তোমার কর্মে বিশ্বাস করতে হবে, কারণ বিন্দুগুলো একত্রিত হবে। এই বিশ্বাস তোমাকে তোমার হৃদয়ের কথা অনুসরণ করার সাহস দেবে। আর যখন তুমি সম্পূর্ণ ভিন্ন পথ হাঁটছো এবং এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে, তখনও আমার প্রথম গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে। আর তুমি এখন যা করছো ভবিষ্যতে তা অবশ্যই কোনো না কোনোভাবে তোমার কাজে লাগবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো এবং তুমি যা করছো তা করে যাও। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা এবং হারানোর গল্প। আমি খুব ভাগ্যবান যে আমি আমার ভালোবাসার মানুষটিকে প্রথম দিকেই পেয়েছিলাম, এবং আমার বয়স যখন 20 বছর, তখন আমি আমার বাবার গ্যারেজ থেকে আপেল কোম্পানি শুরু করেছিলাম। আর আমরা খুব কঠোর পরিশ্রম করেছি, এবং 10 বছরে আপেল কোম্পানি 2 জন লোক থেকে বেড়ে $2 বিলিয়ন 4,000 লোকের কোম্পানিতে পরিণত হয়েছে। আমার মাত্র 1 বছর আগে মেকিনতুশ প্রকাশ করেছি, এবং আমার বয়স ছিল 30 বছর, এবং কোম্পানি আমাকে চাকরি থেকে বের করে দেয়। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে আমার তৈরি কোম্পানি আমাকে কিভাবে বরখাস্ত করা হলো। আপেল যখন বড় হতে শুরু করলো, তখন আমরা একজন বুদ্ধিমান লোককে নিয়োগ করলাম যে আমার সাথে কাজ করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি ভেবেছি। প্রথম বছর সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর কোম্পানির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের মধ্যে বিরোধ শুরু হয়, এবং বিষয়টি পরিচালনা পরিষদের কাছে পৌঁছায়, এবং তারা তাকে সমর্থন করে, এবং এইভাবে 30 বছর বয়সে আমাকে আমার নিজের কোম্পানি থেকে
বরখাস্ত করা হয়। আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবনের কেন্দ্রবিন্দু যা ছিল তা এখন চলে গেছে এবং এটি আমার জন্য সম্পূর্ণ ধ্বংসাত্মক ছিল এবং কয়েক মাস ধরে আমি কি করব তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি জনসাধারণের কাছে এক বিরাট ব্যর্থতা ছিলাম এবং এক পর্যায়ে উপত্যকা ছেড়ে যাওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমি এখনও যা করছি তার প্রতি আগ্রহী। যা কিছু ঘটেছিল তা আমার ক্যারিয়ারে মোটেও প্রভাব ফেলেনি। তারা আমাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আমি এখনও আমার কাজকে ভালোবাসি এবং সেই কারণেই আমি আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন এটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপেল থেকে বরখাস্ত হওয়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। সাফল্যের বোঝা একজন শিক্ষানবিশ হওয়ার হাল কাটার দিক চলে গেছে। আমি আমার সত্যিকার অর্থে মুক্ত বোধ করলাম এবং এই স্বাধীনতা আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ের দিকে নিয়ে গেল। পরবর্তী 5 বছরে আমি নেক্সট কোম্পানি এবং পিকজার নামে আরেকটি কোম্পানি শুরু করি। আর এই সময়ের মধ্যেই আমার সাথে একজন অসাধারণ মহিলাদের দেখা হয়, যিনি পরে আমার স্ত্রী হয়ে ওঠেন। পিকজার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি তৈরি করে এবং আজ এটি বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। আর আপেল এক অপ্রত্যাশিত পদক্ষেপ, নেক্সট কিনে নেয় আর আমি আবার আপেলে ফিরে যাই। আজ আপেলের তৈরি প্রযুক্তি ব্যবহার করে তাই আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে যদি আমাকে আপেল থেকে বরখাস্ত না করা হতো তাহলে আমার সাথে এইসব ঘটতো না। এটা একটা তিক্ত ঔষধ ছিল, কিন্তু আমার মনে হয় একজন রোগীর এটার প্রয়োজন। মাঝে মাঝে জীবন তোমাকে এমন আঘাত দেয়, কিন্তু তুমি বিশ্বাস হারাবে না। তুমি যাকে বড় মনে করো সেটা করার একমাত্র উপায় হলো তুমি যা করতে ভালোবাসো তাই করো। এবং যদি এখন পর্যন্ত যদি তুমি সেই চাকরিটি এখনো খুঁজে না পাও তাহলে তেমন না, বরং খুঁজতে থাকো। হৃদয়ের সাথে সম্পর্কিত সব কিছুর মতো তুমি তুমি কখন এটি পাবে তা জানতে পারবে এবং যে কোনো ভালো সম্পর্কের মতো সময়ের সাথে এটা কেবল ভালো হবে। তাই অপেক্ষা না করে এটা খুঁজতে থাকো। মৃত্যু সম্পর্কে আমার তৃতীয় গল্প। 17 বছর বয়সে আমি একটা কোট পড়ি, যদি তুমি প্রতিদিনই শেষ দিন মনে করে বাঁচো তাহলে একদিন তুমি ঠিক প্রমাণিত হবে। এবং এটা আমার উপর বিরাট চাপ ফেলেছে। আর তারপর থেকে গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখেছি আর নিজেকে এই প্রশ্ন করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি আজ যা করতে যাচ্ছি তা করতাম? যদি উত্তর না হয় তাহলে আমি বুঝতে পারছি যে কিছু পরিবর্তন করা দরকার। এটা মনে রাখবেন, একদিন তোমাকে মরতে হবে। কিছু হারানোর ভয়ে কাটিয়ে ওঠার সবচেয়ে ভালো উপায় হলো তুমি ইতিমধ্যেই নগ্ন। তোমার হৃদয়ের কথা না শোনার কোনো কারণ নেই। আমি আগে কখনো মৃত্যুর এত কাছে আসিনি এবং আশা করি আগামী কিছু সময়ের জন্য আসব না। এবং এই সব দেখার পর আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এটা বলতে পারি, মৃত্যু একটি কার্যকর কিন্তু সম্পূর্ণ বুদ্ধিভিত্তিক ধারণা। কেউ মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে পৌঁছানোর জন্য মরতে চায় না। মৃত্যুই সেই স্থান আমরা সবাই যেখানেই যাই না কেন আজ পর্যন্ত কেউ এর হাত থেকে রেহাই পায়নি এবং এটা অবশ্যই তাই হবে, কারণ এই জীবনের একমাত্র সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো মৃত্যু। এটি জীবনকে পরিবর্তন করে এবং পুরাতনকে শেষ করার পথ খুলে দেয়। আর এই মুহূর্তে তোমরা সবাই নতুন, আর কিছুদিনের মধ্যেই তোমরা সবাই বৃদ্ধ হয়ে যাবে এবং পথ থেকে সরে যাবে। এত নাটকীয়তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এটাই সত্য, তোমাদের সময় সীমিত। তাই অন্য কারো জীবনযাপন করে তা নষ্ট করো না, অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে যেও না। অন্যের কথা মতো জীবনযাপন করো না, অন্যের চিন্তায় খোলা হলে তোমার ভেতরের কণ্ঠস্বর ডুবিয়ে দিও না।
এগিয়ে যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হৃদয় এবং অন্তর্দৃষ্টি শোনার সাহস রাখুন, কারণ তারা ইতিমধ্যেই জানে তুমি আসলে কি হতে চাও। তাহলে প্রথমে তোমার হৃদয়কে কণ্ঠস্বর শোনা, অন্য সব কিছু গৌণ, এবং শেষে আমি তোমাদের সকলকে বলতে চাই, ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। আমি সবসময় এটা নিজের কাছে রেখেছি। আমি এটাই চেয়েছিলাম, এবং এখন যেহেতু তোমরা সবাই এখান থেকে স্নাতক হচ্ছে, তোমাদের সকলের জন্য আমি একই কামনা করি, ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। অর্থাৎ ক্ষুধার্ত মানে হলো কিছু করার ক্ষুধা তোমার মধ্যে আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিবা। ধন্যবাদ।